আপনার বয়স যদি 20 থেকে 35-এর মধ্যে হয়, বা 18 থেকে 35-এর মধ্যে, বা আপনার পরিবারে যদি এরকম কেউ থাকে 18 থেকে 35-এর মধ্যে যার বয়স, সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি, সেই যুবক, সেই কিশোর তো থাকবে। খেয়াল রাখবেন 333, 666 বা 999 এরকম সংখ্যা দেওয়া কোনো অ্যাকাউন্টের সঙ্গে সে যেন যোগাযোগ না রাখে। কেন, আমি একটু পরে বিস্তারিত আপনাদের বলছি। আপনাদের অনেকের হয়তো মোহাম্মদ হামিদ নামটা মনে আছে। এই যুবককে একসময় বর্ধমানের এক অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করেছিল স্পেশাল টাস্ক ফোর্স, এবং এসটিএফ জানিয়েছিল ওই যুবক তার আগে একটা দীর্ঘ সময় নিউ টাউনে এক জায়গায় ছিল ঘাঁটি গেড়ে, যেখানে সে থাকতো তার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন বেশি দূরে নয়। এবং এসটিএফ তখন জানিয়েছিল যে সন্দেহ করার অনেক কারণ আছে যে ওই যুবক আসলে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতো। শুভেন্দু অধিকারী কখন বাড়ি ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কোন পথে যাচ্ছেন ইত্যাদি তথ্য সে সংগ্রহ করতো। নিঃসন্দেহে এসটিএফ তার মোবাইল ফোন ঘেটে বা তার কাছে যে সমস্ত কাগজপত্র ইত্যাদি পাওয়া গেছে তার ভিত্তিতেই এই মন্তব্য করেছিল। এবং শুভেন্দু অধিকারী খোদ মুখ্যমন্ত্রী নিজে বিষয়টিকে উল্লেখ করে বলেও ছিলেন যে এসটিএফ পরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বলবে। এসটিএফ কিন্তু সাংবাদিক সম্মেলন করেনি। ইনফ্যাক্ট বিষয়টা যে খুব সাধারণ নয়, এবং বিষয়টা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়, এটা একটা অনেক বড় ছবি আস্তে 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 প্রকট হয়েছে। আজ আমি আপনাদের সেই ছবিটাই দেখাবো, তার বিবরণী দেব, এবং বুঝতে পারবেন যে কিভাবে ভারতবর্ষের ভেতরে পাকিস্তানের আইএসআই এবং বেশ কিছু পাকিস্তানি জঙ্গি সংগঠন একদম নতুন ফর্মুলায় ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এর আগে তারা কি করত? পাঞ্জাব, জম্মু কাশ্মীর এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলের কিছু যুবককে তারা নিজেদের ঘাঁটিতে নিয়ে যেত, ট্রেনিং করতো, ফেরত পাঠাতো এবং জঙ্গি হানার মতো ঘটনা ঘটতো। কখনো কখনো তাদের পাকিস্তানের যুবকদেরই রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে এবং তারা জঙ্গি হানার ঘটনা ঘটিয়েছে। এখন সেটা করা যাচ্ছে না, এবং এখন যে ফর্মুলা এই জঙ্গি সংগঠনগুলো নিয়েছে তা হলো সোশ্যাল মিডিয়া মারফত ভারতেরই বিভিন্ন এই 20 থেকে 35-এর মধ্যে বিভিন্ন যুবককে তারা ট্র্যাপ করছে, এবং সোশ্যাল মিডিয়া মারফত তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আস্তে 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 আরো গুরুত্বপূর্ণ জব, গুরুত্বপূর্ণ কাজ, এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া মারফতই টাকাও পাঠানো হচ্ছে। আমি বিস্তারিত যাওয়ার আগে আপনাদের শুধু একটা পরিসংখ্যান দিতে চাই। গত 15ই আগস্ট মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। এই 4 জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং এদের অন্তত 3 জনের সঙ্গে টিটিপি বা তেহরিক তালিবান পাকিস্তান এর যোগাযোগ আছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে বাদুরিয়ার বাসিন্দা আসাফুল মল্লিক, আর কোচবিহার থেকে 3 জন, সাহিবগঞ্জের রশিদুল হক, তুফানগঞ্জের নূর নাসির উদ্দিন আলম, আর পাঞ্জিপাড়ার শফিকুল ইসলাম। এই যে 3 জন কুচবিহারের 3 বাসিন্দাকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই 3 যুবকের মারফত বেশ কিছু ভারতীয় সিম কার্ড বাংলাদেশে ঢুকেছে এবং সেখান থেকে পাকিস্তানে গেছে। রাওয়ালপিন্ডিতে সেই সিম কার্ড থেকে থ্রু হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করা হয়েছে। এই যে আপনাদের বললাম যে সোশ্যাল মিডিয়া মারফত যে ট্র্যাপিং চলছিল, সেই কাজে অন্তত 5টি ভারতীয় সিম কার্ড ব্যবহার করা হয়েছে। এই সিম কার্ডের নাম্বারগুলো এখান থেকে অ্যাক্টিভেট করিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করিয়ে এবার হোয়াটসঅ্যাপটা রাওয়ালপিন্ডি থেকে ইউজ করা হয়েছে। এই পুরো বিষয়টার সঙ্গেই শাহজাদ ভাট্টি সিন্ডিকেটের যোগ রয়েছে। শাহজাদ ভাট্টি সিন্ডিকেটের যোগ কিভাবে এবং এই সিন্ডিকেটটা কি, এই সম্পর্কে একটু তথ্য আপনাদের আমি দিয়েছিলাম আগের বার যখন এ নিয়ে কথা বলেছিলাম। এই থিঙ্ক হাই এর পুরনো এপিসোডের মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন, যখন ওই মুখ্যমন্ত্রীর ওপর নজর রাখার অভিযোগে বর্ধমান থেকে যুবক গ্রেপ্তার এই বিষয়ে বলেছিলাম, সেখানে এই শাহজাদ ভাট্টির সম্পর্কে আমি আপনাদের জানিয়েছিলাম। এই শাহজাদ ভাট্টি এখন অন্যতম মুখ। এ এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিন্তু এর মারাত্মক রকম ক্রিমিনাল ওয়ার্ল্ডে যোগাযোগ। এ মূলত বেআইনি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। দুবাইতে তার স্টেশন, দুবাই পাকিস্তান ফ্রিকুয়েন্টলি সে যাওয়া আসা করে। আরো বিস্তারিত আপনাদের বলছি।
আগে আপনাদের ঘটনাগুলো বলি। পুরোটাই কিন্তু এই শেহজাদ ভাট্টি সিন্ডিকেটের মারফত, ইনস্টাগ্রাম মারফত ভারতীয় যুবকদের ট্র্যাপ করে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। 2025-এর অক্টোবরে 3 জন যুবক গ্রেপ্তার হয়। এরা গুরদাসপুর থানায় গ্রেনেড ছুড়েছিল। এই 3 জন যুবকের সঙ্গেই শেহজাদ ভাট্টি সিন্ডিকেটের যোগ পাওয়া যায়। এটা 2025-এর অক্টোবরের ঘটনা আমি আপনাদের বলছি। 2026-এর ফেব্রুয়ারিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গুরনাম সিং এবং হোমগার্ডের এক জওয়ান অশোক কুমার খুন হন। এদের বাড়িতে ঢুকে খুন করা হয় অধিয়ান গ্রাম। এই গ্রামটা পাকিস্তান বর্ডার থেকে 2 কিলোমিটারের ভেতরে। এখানে এদেরকে বাড়িতে ঢুকে খুন করা হয়। 3 যুবক, তারা 3 জনই ভারতীয়, তাদেরকে পরে পুলিশ গ্রেপ্তার করে এবং দেখা যায় এই 3 জনকে এই কাজটা ইনস্টাগ্রাম মারফত দেওয়া হয়েছিল ওই ভাট্টি সিন্ডিকেটের এক অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, দিল্লি পুলিশের স্পেশাল সেল এপ্রিল মাসে চলতি বছরের 2 জনকে ধরে, রজবীর আর বিবেক বাঞ্জারা। এদেরকে ধরা হয় মধ্যপ্রদেশ থেকে। এদের সঙ্গেও এই সিন্ডিকেটের যোগ পাওয়া যায়। এক রানা মুসাফির বলে এক গ্যাংস্টার আছে, পাকিস্তানের গ্যাংস্টার, তার সঙ্গে এদের যোগাযোগ পাওয়া যায় এবং এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মারফতই তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এবছরের মে মাসে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড মোট 17 জনকে ধরেছে এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল 8 জনকে ধরেছে। এদের প্রত্যেকের সঙ্গে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মারফত শেহজাদ ভাট্টি সিন্ডিকেটের যোগাযোগ পাওয়া গেছে। জুলাই মাসে রাজস্থান এটিএস রাজস্থান জুড়ে অপারেশন চালায়। অন্তত 20টি শহর, রাজস্থানের 20টি শহর থেকে মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। এই 28 জনই ভারতীয় যুবক। এদেরকে নানাভাবে ট্র্যাপ করা হয়েছে। দেখুন, এই যে অপারেশনটা চলে, এটা কিভাবে চলে? ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মারফত একটা মতবাদ ছড়ানো হয় যে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, ভারতের যে সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করা হয়। এবার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তাদের মধ্যে থেকে বাছা হয়, টার্গেট করা হয়। এরা মোটামুটি ভাবে খুঁজে 20 থেকে 30 বা 32-এর কোঠায় বয়স হতে হবে। মূলত খুব ডিস্টার্ব শৈশব, অর্থাৎ খুব ভালো শৈশব কাটানো ছেলেদের এরা টার্গেট করে না। যারা খুব দরিদ্র পরিবারে নানা রকম ভাবে উৎপীড়িত একটা শৈশব কাটিয়ে আসা, পড়াশুনো সেরকম একটা করেনি এবং সব থেকে বড় কথা একেবারেই ভালো রোজগার নেই, বিভিন্ন অড জব করে এবং সামান্য টাকা রোজগার করে, এই ধরনের যুবকদের তারা বেছে নেয়। এবার যে অ্যাকাউন্টে ওই মন্তব্য করা হয়েছে এবং কমেন্ট করা হয়েছে, সেখান থেকেই কেউ একজন ওই কমেন্ট বক্স মারফত তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে এবং তারপর তাকে অন্য একটা, সেটা টেলিগ্রামের অ্যাকাউন্ট হতে পারে অথবা ইনস্টাগ্রামেরই অন্য কোনো অ্যাকাউন্ট, সেখানে ইনভাইট করা হয় এবং সেখানে যখন সে যায় তখন আস্তে 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 তার মগজ ধোলাইয়ের প্রক্রিয়া শুরু হয়। এবং শুধু তাই নয়, যে কাজগুলো দেওয়া হয়, এই কাজগুলোর জন্য তাদেরকে পে করা হয় সামান্য টাকা, কিন্তু ওই আর্থিক অবস্থায় থাকা যুবকদের কাছে ওই টাকাটাও অনেক। ধরুন কাউকে বলা হলো একটা পোস্টার পাঠিয়ে দেওয়া হলো পিডিএফ ফরম্যাটে, বলা হলো এটা 50টা প্রিন্ট করো এবং তোমার এলাকার বিভিন্ন দেওয়ালে এই পোস্টারগুলো লাগিয়ে দাও। লাগিয়ে ভিডিও তুলে লাগানো হয়েছে সেই ছবি পাঠাতে হবে, আর পাঠালে অ্যাকাউন্টে এসে যাবে করে টাকা। এবং এইভাবে পে করে, এইভাবে তাদেরকে দিয়ে নানা রকম কাজ করিয়ে নেওয়া হয়েছে। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই এক যুবকের, তার নাম আশরাফ ড্যানিয়েল, বারাবাকির যুবক, উত্তরপ্রদেশের বারাবাকির যুবক, কিন্তু ধরা পড়েছিল মহারাষ্ট্রের ভিয়ান্ডিতে। সেখানে তাঁতের কাজ করতো ওই ড্যানিয়েল। জানুয়ারিতে প্রথম তার সঙ্গে আলাপ হয় একজনের, তার নাম হাম্মাদ মেমন। এই ইনস্টাগ্রাম হ্যান্ডেল মারফত তার কোনো পোস্টে ড্যানিয়েল কমেন্ট করেছিল এবং আস্তে আস্তে মেমন তার সঙ্গে আলাপ শুরু করে এবং তারপর তাকে আর একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইনভাইট করা হয় এবং সেখানে তার মগজ ধোলাই করা হয়
তাকে ইন্সপায়ার করা হয় আমরা যা বলছি সেগুলো করো, তাতেই তোমার মঙ্গল, তোমার কমিউনিটির মঙ্গল, কমিউনিটি তোমাকে মনে রাখবে। এই ধরনের ক্ষেত্রে আলটিমেট যে স্বপ্নটা দেখানো হয় যে একসময় তোমায় আমরা দুবাইতে সেটেল করে দেবো, বিদেশে থাকবে তুমি, ডলারে রোজগার করবে তুমি, এবং শুধু তাই নয় তোমার কমিউনিটির কাছে তুমি একটা হিরো হয়ে উঠবে। এভাবে মগজ ধোলাই করার পর এই ড্যানিয়েলকে প্রথমে বলা হয়েছিল, ওই যে অঞ্চলে ড্যানিয়েল থাকতো ভিয়ান্ডির, সেখানে নারপোলি পুলিশ স্টেশন আছে, এই নারপোলি পুলিশ স্টেশনের ছবি তুলে তারপর সেই ছবি ওই ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে হবে। এবং তারপরে একজন গ্যাংস্টার আছে আবিদ জাট, আবিদ জাঠের ছবি দেওয়া একটা পোস্টারের পিডিএফ ড্যানিয়েলকে পাঠানো হয়, বলা হয় এটা বেশ কয়েকটা প্রিন্ট করো এবং এলাকায় যেখানে তুমি থাকো তার বিভিন্ন জায়গায় এগুলো লাগাতে শুরু করো। এবং আলটিমেটলি মেয়ের প্রথম সপ্তাহেতে এই ড্যানিয়েলকে উত্তরপ্রদেশ এটিএস অ্যারেস্ট করে, এবং উত্তরপ্রদেশ এটিএস যখন তাকে অ্যারেস্ট করে তার কাছে একটা ফায়ারআর্মস ছিল, একটা পিস্তল ছিল তার কাছে। ইউপির বিভিন্ন শহরে তাকে পাঠানো হয়েছে এবং বিভিন্ন সরকারি অফিস, থানা, এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। পরবর্তীতে সে ওই সমস্ত জায়গায় অ্যাটাক করবে, তাকে গ্রেনেড বা অন্যান্য যে ফায়ার আর্মস সেগুলো সাপ্লাই করা হবে এবং সে গিয়ে ওখানে ওগুলো ফেলবে, অ্যাটাক করবে। এই প্রক্রিয়াটা শুধুমাত্র ড্যানিয়েলের সঙ্গে হচ্ছে না, এই প্রক্রিয়াটা সবার সঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের যুবকেরা এর শিকার হচ্ছেন, পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের যুবকেরা এর শিকার হচ্ছেন। অনেক সময়ে এমনও বলা হচ্ছে যে ড্রোন মারফত অস্ত্রশস্ত্র ভারতীয় সীমান্তে পাঠানো হচ্ছে এবং এই যুবকদের দিয়ে সেগুলোকে কালেক্ট করানো হচ্ছে। এতে দুটো তিনটে সুবিধা আছে। এক হচ্ছে ভারতের যুবকদেরই ব্যবহার করো, এবং এদেরকে দিয়ে থানায় গ্রেনেড, গুরদাসপুরে তো পুলিশ স্টেশনে বোম মারা হয়েছিল, গ্রেনেড ছোড়া হয়েছিল, সেই গ্রেনেড যদি এদের হাতে পৌঁছে দাও, টাকা দাও, এরাই গিয়ে গ্রেনেড ছুড়ে দেবে। আর যদি পুলিশ এদের ধরেও ফেলে কোনো লস নেই। আগে কি হতো, ভারতীয় যুবকদের বর্ডার থেকে তুলে আনো, তারপর তাদের ট্রেন করো, ট্রেনিং এর পর তাদের হাতে অস্ত্র দাও, তারা ফিরে গিয়ে জঙ্গি হামলা করছে, ধরা পড়লে অনেক কিছু বলে দিচ্ছে, প্লাস তাদের পেছনে অনেক খরচ হচ্ছে। এক্ষেত্রে সামান্য খরচ, ভাবতে পারবেন না কত টাকা দেওয়া হয়। ড্যানিয়েলকে 21,000 টাকা দেওয়া হয়েছিল, অনলি 21,000। এই যুবকরা অধিকাংশই এইরকম অশান্ত শৈশব, পড়াশুনো করেনি, ড্রাগ কিংবা অ্যালকোহল অ্যাডিকশন আছে। কেউ কেউ সিস্টেমের উপর খাপ্পা, এই সিস্টেম আমাকে কোনো সুযোগ দিচ্ছে না, সেটাকে এক্সপ্লয়েট করা হয়। কেউ আবার মুসলিম কমিউনিটির জন্য সুবিচার আদায় করে নিতে হবে, সেইখান থেকে এই কাজের মধ্যে সামিল হয়ে যাচ্ছে। দিল্লি স্পেশাল সেল সাজিদ বলে একজনকে গ্রেপ্তার করেছিল এই সাজাদ ভাট্টি সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের সন্দেহে। এই সাজিদ ময়লা কুড়িয়ে রোজগার করত। এদেরকে এরকম পোস্টার পাঠানো হয়েছিল, বলা হয়েছিল লাগাও, পোস্টার লাগালেই 12,000 টাকা। সাজিদকে দিল্লি পুলিশ তুলেছিল, ইউপি এটিএস উমর আর ফয়জালকে পোস্টার লাগানোর জন্য এরকম ভাবে গ্রেপ্তার করেছিল, তারাও 12,000 টাকা পেয়েছিল। কিন্তু স্বপ্ন দেখানো হয়েছিল একদিন দুবাইতে থাকবে তুমি। আমাদের সরকারি গোয়েন্দারা বলছেন এই ধরনের যে গ্রেপ্তারিগুলো আমরা করছি অনেক ক্ষেত্রে আমাদের ছেড়ে দিতে হচ্ছে, কারণ আমরা বুঝতে পারছি এদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, এদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে পকেটে কিছু টাকা, এরা কেউ অ্যালকোহল অ্যাডিক্ট, কেউ ড্রাগ অ্যাডিক্ট, টাকা পেয়েছে তার বিনিময়ে এরা এইসব কাজ করছে। এদেরকে আটকে রেখে আলটিমেটলি আমাদের কোনো লাভ নেই, বরং তাদের কাউন্সেলিং করা, তাদের রিয়াদ করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া, ইত্যাদি ইত্যাদি নেওয়া হচ্ছে। প্লাস এই মুহূর্তে গোয়েন্দা সংস্থা চাইছে সোশ্যাল মিডিয়ায় যাতে খুব বেশি এই ধরনের যুবকেরা ট্র্যাপ না হয়ে যায়, এবং এর জন্য সোশ্যাল মিডিয়াতেও তারা যথেষ্ট সক্রিয় হয়েছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। সেখানে এরকম কোনো ট্র্যাপিং চললে সেই হদিশ যদি সোশ্যাল মিডিয়া মারফত আমাদের গোয়েন্দা সংস্থা পায়, সঙ্গে সঙ্গে তাকে সাবধান করা হচ্ছে, তুমি এই ট্র্যাপে পা দিও না। কোনো কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোকে বলা হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য। অ্যাকাউন্ট তো বন্ধ করে দিচ্ছে ওই কোম্পানি, ধরা যাক ইনস্টাগ্রামে হলে মেটাকে বলা হচ্ছে কোম্পানি বন্ধ করে দিচ্ছে ওই অ্যাকাউন্ট, কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আর সেখানেই এই বেশিরভাগ অ্যাকাউন্টে 333, 666 বা 999 এর মতো নাম্বার থাকছে। ওই জন্যই আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে এই নাম্বারগুলো থেকে পরিবারে যদি এই বয়সের মধ্যে কেউ থাকে তাদেরকে সাবধান করুন। আপনি নিজে যদি এই বয়সের ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে সাবধান হন।
এই নাম্বারগুলো সাধারণত থাকছে, আজকে থাকছে, কালকে একেবারে অন্যরকম কোনো সিস্টেম তারা চালু করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দারা বলছেন যে 333, 666, 999 এই নাম্বারগুলো ব্যবহার করা হচ্ছে। ভাট্টি দুবাই, পাকিস্তান ফ্রিকোয়েন্টলি যাতায়াত করছে এবং তার যে বেআইনি অস্ত্রের বাজার, শুধুমাত্র দুবাই নয়, আমেরিকা, কানাডা জুড়ে সে বেআইনি অস্ত্রের কারবার করে বেড়াচ্ছে। এবং এই বেআইনি অস্ত্র দরকার এই ধরনের যাদেরকে ওরা ট্র্যাপ করছে সোশ্যাল মিডিয়া মারফত, তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এই ভাট্টির বিরুদ্ধে আরো দুটো অভিযোগ শুনুন। সান্ধু বলে একজন ইউটিউব ইনফ্লুয়েন্সার ছিল জালন্ধরে, তার বাড়িতে গত বছরের নভেম্বরে, না 2024 সালের নভেম্বরে গ্রেনেড অ্যাটাক হয়েছিল। এই ভাট্টির কাজ, ভাট্টি সিন্ডিকেটের কাজ, এভাবেই কাউকে ট্র্যাপ করে তাকে দিয়ে গ্রেনেড ছোড়া হয়েছিল। শাসানো হয়েছিল মিঠুন চক্রবর্তীকেও 2024 সালের নভেম্বরে। মিঠুন চক্রবর্তী কোনো কমেন্ট করেছিলেন, তার প্রেক্ষিতে সরাসরি এই শাহজাদ ভাট্টির সিন্ডিকেট মিঠুন চক্রবর্তীকে থ্রেট করেছিল। শাহজাদ ভাট্টিকে নিয়ে এই মুহূর্তে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে, তার গতিবিধি বোঝার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে এই মেসেজটা সবার কাছে পৌঁছানো দরকার যে সোশ্যাল মিডিয়া মারফত এই ট্র্যাপিং যেটা চলছে, এটার ব্যাপারে যেন ভারতের প্রতিটি যুবক সচেতন থাকেন।